যে গত ৩ তারিখ মিটিং করলেন। কর্পোরেট ওয়েবিনারে যে তিনি আপডেট দিলেন। এখানে একটা বিষয় আমি একটু আপডেটের যে চরম বিষয়টা সেটা একটু শেয়ার করি। যে এক জায়গায় বলা আছে তিনি বলছেন যে নতুন ফেজে যারা যাবে, যাওয়ার একটা যোগ্যতা থাকবে, একটা কোয়ালিফিকেশন থাকবে সেটাও আমি পরে আসতেছি। কিন্তু তোমরা অনেকেই আছো, কল্পনা করে আছো যে নিউ ফেজে গিয়ে তোমরা আ একটা বড় ধরনের মানে এটা হলো এরকম যে তুমি নিউ ফেজে গিয়েই অটোমেটিক্যালি তুমি পেইড হয়ে যাবে ভাবছো। অটোমেটিক্যালি তোমার মানে আইডি পেইড হয়ে যাবে। এটা তুমি ভাবছো, কেন ভাবছো এটা? এটা একটা ভ্রান্তি বা বিভ্রান্তিকর মানসিকতা। এটা একটি আইটি কোম্পানির ক্ষেত্রে এটা হয় না। তুমি ওখানে যেয়েই নিজেকে অটোমেটিক্যালি পেইড দেখতে পাবে। এটা হতে পারে না। এটা কখনোই নয়, এটা কখনোই নয়, এটা কখনোই নয়। এই কথাটি নিয়ে আজকে সম্ভবত ২-৩ দিন ধরে আমার মনে হয় টোটাল আমাদের উপমহাদেশে নেগেটিভিটির ছড়াছড়ি। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করব আপডেটের আলোকে। আমাদের লাভলি সিও বললেন যে নিউ ফেজ নিয়ে কেউ কোনো হাইপ করবে না। নিউ ফেজ নিয়ে কেউ কোনো অনুমান নির্ভর কথাও বলবে না। নিউ ফেজ নিয়ে কেউ কোনো ধরনের অনুমান নির্ভর কথা বলে নিজেকে দোষী সাব্যস্ত করবে না। ওটা আমি যা দেখাইনি তা তুমি কি করে জানো? ওটা দেখার সাথে, সাথে তুমি তো সারপ্রাইজ হয়ে যাবে। অর্থাৎ তুমি এটা নিয়ে কেন স্পেকটিক্যাল হচ্ছ, সন্দিগ্ধ হচ্ছ, কেন হাইপ তুলছো? খবরদার ওটা নিয়ে কোনো হাইপ করবে না। কারণ যেটা আমি দেখাইনি সেটা নিয়ে কোনো হাইপ হতে পারে না। তো সেক্ষেত্রে তুমি যখন নিউ ফেজে যাবে, তুমি যেয়ে সেখানে যে কল্পনা করছো তোমরা যে তোমরা ওখানে অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে, এটা কখনোই নয়। তো কি সেখানে? এইটারই নেগেটিভিটির ছড়াছড়ি। তাহলে কি আমরা আবার পকেট থেকে দিতে হবে? এই প্রসঙ্গে আবার কিছুদূর যাওয়ার পরে আমাদের লাভলি সিও বলছেন, আপনারা মিলিয়ে নিবেন কথাটা। যে তুমি যখন নিউ ফেজে যাবে, মনে রাখবে এটা কোনো এমএলএম নয়, এটা কোনো পুঞ্জি নয়, এটা কোনো ইনভেস্টিং কোম্পানি নয়, এটা অনপেসিভ 2.0 নয়। এটা একটা পিওর ওয়ার্ল্ড লার্জেস্ট আইটি কোম্পানি হিসাবে ওখানে তুমি দেখতে পাবে। এবং একটি আইটি কোম্পানিতে যা করতে হয় তা তোমাকে ওখানে করতে হবে। তোমাকে প্যাসিভ কোনো ক্রমেই থাকা যাবে না। তো কি? ওখানে তুমি যে কাজ করবে বা যা করতে হবে তার জন্য তোমাকে কোনো পেমেন্ট দিতে হবে না। এইখানে বললেন যে ওখানে যেয়ে অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে এটাও তুমি ভেবো না। আবার এখানেও বললেন ওখানে গিয়ে তোমাকে কোনো পেমেন্ট দিতে হবে না। আইটি কোম্পানিতে আইটির মধ্যেই তোমাকে ওখানে অ্যাক্টিভ থাকতে হবে। এই কথাটার রহস্য আমরা কেউই বুঝতে পারছি না। এখানে যে জিনিসটা গবেষণা করে বের করা হলো বা যা আমি বুঝতে পেরেছি সেটা হলো এই যে আমরা যারা লাখ টাকার, কোটি টাকার গল্প দিচ্ছি ১ম দিনই আমাদের অন পেসিভে যাওয়ার সাথে, সাথে আমরা কোটি ডলার পেয়ে যাবো। এটা আমরা ভুলে যাই যারা বলছে এটাও এক ধরনের বিভ্রান্তি বা ডিলিউশন। এটা কেউ করব না। একটি আইটি কোম্পানি বাস্তবতার নিরিখে চলে। ওখানে যাওয়ার পর কোন শর্তে, কোন কারণে কোটি, কোটি ডলার আমি পেয়ে যাব? এটা কিভাবে সম্ভব হয়? এটা কি একটা রিজনেবল এটা কি কোনো রিজনেবল কজ হতে পারে আইটি কোম্পানির জন্য? আমাদের লাভলি সিও সেটাই বলছে। যেটা পিওর আইটি কোম্পানি এখানে বাই অ্যান্ড এখানে তোমাকে এখানে সেল হবে এবং সেলের ভিত্তিতে বাস্তবতায় তুমি এখানে কাজ করবে। তো আমরা এই জায়গাটা থেকে সরে আসি যে আমরা যারাই ভাবছি, যারাই বলছি বিভিন্ন নিত্য নতুন কথা বানিয়ে, বানিয়ে যে গিয়েই ওখানে কোটি টাকার মালিক হয়ে যাবেন এটা থেকে দয়া করে সবাই সরে আসুন। হ্যাঁ? আমাদের এরশাদ বলেছেন ১০ তারিখে যে আপনি ওয়েলথি হবেন, আপনি প্রসপারাস হবেন, তার জন্য সময় দিতে হবে। হ্যাঁ, এটা সেই কোম্পানি যে আপনি এখানে ওয়েলথি হবেন। বাট তার জন্য আপনাকে অ্যাক্টিভ থেকে অটোমেশন এর মাধ্যমে এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সেটা অনেক পরের বিষয়। কিন্তু এই ধরনের গালগপ্প ১ম দিনই যে আপনারা কোটিপতি হয়ে যাবেন, এই গালগপ্প দেবেন না। তার মানে ওখানে আপনাকে যেয়ে কি করতে হবে? যেটা আমি বুঝি, যেটা আমার মানে পর্যবেক্ষণ। আমার পর্যবেক্ষণ ভুলও হতে পারে। এখানে এটা আমার অভিমত। এটা আমি আমি আমার নিজের কথা বলছি। যে আমি যখন নতুন ফিরে যাব, অবশ্যই সেখানে যেয়ে আমি
যেভাবেই হোক, কিভাবে I don't know, এটা কিভাবে সেটা আমার লাভলি সিও আমাদের এসমোফারই জানেন যে আমাকে ওখানে প্যাকেজ বাই করতে হবে। তবে আবারও বলছি নো কস্ট। গত ১০ তারিখে বলেছেন, এখানে তোমাদের ভ্যালু হলো তোমাদের আন্তরিকতা, সততা, তোমার লয়ালিটি। এখানে নো কস্ট। আবারও বলছি আমরা যেন এই কমিউনিটি ভুল না মনে করি। একজনে বুঝছেন ১০ জনকে বুঝাবেন। আবারও বলছেন নো কস্ট। কোন কস্ট লাগবে না আর তোমাকে। দ্বিতীয়বার তোমাকে আর দিতে হবে না। এমনকি এটাও জেনেছি যে আমরা যে প্রোডাক্ট বাই করেছিলাম সেই টাকাটাও কিন্তু আমাদের ফেরত আসবে। তার মানে নো কস্ট। তো যেভাবেই হোক, কোম্পানি যেভাবেই হোক আমাদেরকে ওখানে ওটা ক্রয় করার আমাদের একটা সিস্টেম করে দিবেন। তা আমরা যখন ওখান থেকে সর্বোচ্চ প্যাকেজটা ক্রয় করব, তারপরে অটোমেশনে এআই যেহেতু বলছে পৃথিবীর সবচেয়ে বড় এআই আইটি কোম্পানি। অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন আমাদের গ্রেট সিও যে ওয়ার্ল্ডস লার্জেস্ট এআই আইটি কোম্পানি। তো সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ওখানে বাই করতে হবে। বিশেষ উপায়ে বাই করতে হবে। ওখানে যে আপনি কোনো লাখ টাকার স্বপ্নও যেমন দেখতে পারবেন না, আবার এখানে আপনাকে কোনো কষ্টও দিতে হবে না। ২ টাই মিলিয়ে নেন। এরপর আপনি যখন বাই করার পরে অটোমেশনে যাবেন, অটোমেশনেই রোবোটিক অর্থাৎ অটোমেটেড ওয়েতে বা এআই ওয়েতেই এটা আপনার জন্য সারা ওয়ার্ল্ডে সেল হয়ে যাবে। এবং এরপর আপনি অবশ্যই সেখান থেকে আপনার যেটা প্রাপ্য সেটা পাবেন। এই কাজটুকুই হলো আপনার অ্যাক্টিভনেস। এইজন্যই বলেছে আপনি প্যাসিভ থাকতে পারবেন না। নো প্যাসিভ প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা অনেকেই আছি আগের ধ্যান ধারণা আমাদের অ্যাম যারা আমাদের ইনভাইটার ছিলেন, ব্লেজার ছিলেন তারা বলছেন এখানে কোনো কাজই করতে হবে না। এই মানসিকতায় একদম জানা অজানা, বিজ্ঞ অভিজ্ঞ, ক্ষেতের মাঠের চাষের কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী যারা আছে সচিব, এভরিবডি যারা আছে চাকরিজীবী, সচিব, এসপি অর্থাৎ আপামর জনতা এখানে আমরা ইন হয়েছি। এখন এমন কিছু ব্যক্তি আছেন সেটা হতে পারে আমি কিভাবে বলবো যে কেউই হোক, ওই আইডিতে তিনি প্রবেশ করেন না। তিনি কিনে রেখেছেন, অ্যাক্টিভ করে রেখেছেন। এরপর চিন্তা করেন বা অ্যাক্টিভ করেননি, চিন্তা করেন যখন আসবে তখন দেখা যাবে। আমি এখানে কোনো কাজ করব না। যেহেতু বলেই দিয়েছি ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম। এই যে ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম এটাই বলেছে নো প্যাসিভ ইনকাম। আপনাকে আপনার আইডিতে বা আপনার প্ল্যাটফর্মে যেয়ে ওখানে আপনার ওএস এ যেয়ে আপনাকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। আপনার ওনেট হয়তোবা যে ওনেটটা আসবে সেটা আপনাকে চালাতে হবে। আপনাকে YouTube এর মতো করে যেখানে আসবে সেখানে ভিডিও লোড দিবেন বা ভিডিও আপনি দেখবেন আপলোড এখন যেটা করেন আমরা সোশ্যাল মিডিয়ায় যা করি সেটা করতে হবে। এটার কথাই বলেছেন আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনার প্যাসিভ থাকা চলবে না। কারণ অলরেডি তিনি বলেছেন যে যারা প্যাসিভ তারা হুট করে ঘুম থেকে উঠে এসে একটা কথা শুনে এরপর আরেকজনের কানে বিষ ঢেলে দেয়। এই প্রয়োজনের কারণে নেগেটিভিটির ছড়াছড়ি হয়, কোম্পানির ক্ষতি হয়। অতএব তাদের থেকেও কোম্পানি সাবধান থাকতে বলছে। কোম্পানি তার নেক্সট পেজে তাদেরকেও হয়তোবা নেবে না। যারা এখানে ফল্ট করেছে সেটা আসবে, আমার পয়েন্টে আসবে। তো আমার মোদ্দা কথা হলো ওইদিকে আমরা বলছি অটোমেটিক্যালি আমাদের কোম্পানি কখনই পে করে দেবে না। তার মানে হলো কি? ওখানে কোন প্রোডাক্টটা আপনি কিনবেন, ছোট কিনবেন না, বড় কিনবেন না, মেঝো কিনবেন, ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। কোম্পানি কখনোই অটোমেটিক্যালি ওটা আপনার পেইড করে দেবে না। এই ভুলটা যেন আমরা না বুঝি। আবার এটাও বলেছে যে যারা লাখ টাকা, কোটি টাকার স্বপ্ন দেখতেছো ওয়েলথি প্রসপারাস হয়ে যাবে, এটাও তোমরা ভুলে যাও। আবার এটাও বলেছে নো কস্ট, পকেট থেকে দেওয়া লাগবে না। এটা প্রত্যেকটা মিটিং এ বলা আছে, এই মিটিং এও বলেছে নো কস্ট। তোমার কোনো কস্ট লাগবে না। এবং ওখানে আমরা যেন কোনো হাইপোথিসিস না করি, আমরা যেন কোনো অনুমান নির্ভর কথা না বলি। ওখানে কি হবে না হবে সেটা আমাদের গ্রেট লাভলিসও এক্সারই ভালো জানেন। আমাদের বলছে জাস্ট কিপ পেশেন্স, ধৈর্য রাখো এবং রিল্যাক্স থাকতে বলেছেন। তুমি যখন দেখবে তখন তুমি বলে উঠবে, ওয়াও! এটাই তো ঠিক ছিল। এই মিটিং এও বলেছেন তুমি যখন দেখবে তখন বলবে, হ্যাঁ, আপনি তো ঠিকই করেছেন। আপনি OnePassive 2.0 কে আনেননি যে এটাই ভালো করেছেন। আপনি যেটাকে সেলাই করেননি, ওটাকে আপনি সংস্কার করেননি। এটাই তো ঠিক করেছেন। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যেন আমাদের যদি উল্টাপাল্টা বলে, আমরা যেন আরো বলেছেন একটা চমৎকার কথা, যারা নেগেটিভ বলে তারা যখন তোমার কানে বিষ ঢালে, আমি মনে করি তুমিই দায়ী। কারণ তুমি তাদেরকে পাত্তা দিয়েছো কেন? তুমি তাদের সাথে যোগাযোগ করেছো কেন? তার মানে আমরা এরকম কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কোনো আমরা ভিডিও পাই সাথে, সাথে ওটাকে রিমুভ করে দেব অথবা ওটাকে আমরা সাথে, সাথেই রিপোর্ট করে দেব। আমরা ওর ধারে কাছে যাব না। ওরকম কোনো কথা আমরা শুনবো না। কারণ আমরা আমাদের লাভলি সিইও কে ভালোবাসি। আমরা জানি আমাদের লাভলি সিইও আমাদের জন্য কাজ করছেন। অতএব এই বিশ্বাস রেখেই তার প্রতি ফোকাস রেখে আমাদেরকে আগাতে হবে। এটাও ছিল মিটিং এর একটি
অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝে গেলাম যে নেক্সট ফেজে আমাদের কোনো পেমেন্ট দেওয়া লাগছে না। এটাও সত্যি। আবার ওটাও সত্যি। আমরা বাস্তবতা মেনে নেব। এক্সপেকটেশনটা যেন আমাদের রিয়েলিটির মধ্যে থাকে। সেটাও বলেছেন। তোমার এক্সপেকটেশনটা প্রত্যাশাটা রিয়েলিটির মধ্যে রাখবে। শুধু আনরিয়াল প্রত্যাশা করবে না। এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম আজকে। এরপরে তিনি ২য় পয়েন্টে বললেন যে থ্যাংকস টু গড ফর নেক্সট ফেজ। ওই যেটা বললাম যে ইচ্ছা করলে 0.20 আনতে পারতাম। কিন্তু আমি এটা কখনই করব না। যে ভুল হয়েছে, পেছন থেকে ছুরি মেরেছে, তোমাদের কমিশনের টাকা মেরে রবারিং করতে চেয়েছে, চুরি করতে চেয়েছিল ওরা। সে চোর, সে ডগ, সে কুকুরদের কোনো ছোঁয়া আমার নতুন ফেজে থাকবে না। আমার নতুন ফেজ একান্তই আমার মতো হবে। কেমন হবে তিনি তার উদাহরণে বলেছেন। অনুমান করতে যেও না এটা কি হবে। তবে আমি এতটুকু তোমাদের বলি, ধরো সেপ্টেম্বরে যখন ও কানেক্ট চালু করেছিলাম, তখন সেটা আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি বটে। কিন্তু ওই সময়ের জন্য ওইটা ওই সময়ের সেরা একটা অ্যাপ ছিল। এটা তো স্বীকার করবে তোমরা। দামে মানে। কিন্তু সেই ও কানেক্ট থেকেও আমি যেটা নিয়ে আসতেছি ভিডিও কনফারেন্সিং টুল সেটা ৩০০ গুণ শক্তি সম্পন্ন ৩০০ গুণ ভ্যালুড হবে। বুঝে নাও আমি কি আনতেছি। অর্থাৎ সময়ের চেয়েও এগিয়ে থাকবো ২০ বছর ৩০ বছর। সেই জিনিস আমি নিয়ে আসতেছি। এতটুকুই বলেছেন সে বিষয়ে। অতএব আমরা যখন পাবো তখন আমরা বলব, "ওয়াও! ধন্যবাদ তোমাকে সৃষ্টিকর্তা" এবং আমরা অ্যাশকেও বলব, "আপনি ঠিকই করেছেন। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার পথে যে রাস্তাটায় আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি এমন সময় দেখলেন রাস্তায় ব্লকেড হয়ে গিয়েছে বা রাস্তা ভেঙে গিয়েছে। আপনি সেখানে তাঁবু গাড়েননি বা ওখান দিয়ে যাবেন এরকম কোনো হুমসিকাল বা খামখেয়ালিপনা করেননি। আপনি রাস্তা পরিবর্তন করেছেন। এটাই ছিল সঠিক। এটাও অ্যাশ বলেছেন যে এটাই সঠিক যে রাস্তা পরিবর্তন করতে হবে লক্ষ্যে যাওয়ার জন্য। এরপরে তিনি চমৎকার একটা কথা বলেছেন, চমৎকারই তো যে আমি যখন এই এশিয়ার পূর্ব প্রান্তে আসছিলাম কখনো ঘুরতে বা আমি দেখেছি জাপান কিংবা কোরিয়া কিংবা আরেকটি কান্ট্রির কথা বললেন, যা হোক মনে নেই। জাপান, কোরিয়া এ সমস্ত দেশে যখন গাছে প্রচুর ম্যাঙ্গো বা আম ধরে, তারা আমগুলোকে ধরে রাখার জন্য বিশেষ ধরনের একটা প্রতিরক্ষা ব্যবস্থা নেয়। যাতে আম গাছটা ঝুলে না পড়ে, গাছের আমগুলো পড়ে না যায়। তারপরেও কিন্তু কিছু আম নিচে পড়ে যায়। ওই আমগুলো সবাই কিন্তু যত্ন সহকারে তুলে নিয়ে ওটাকে জুইসি এটা অত্যন্ত ইয়াম্মি করে খায়। তুমি যদি মনে করো তুমি এই অন পেসিভ এ থাকবে না বা তুমি এখানে অ্যাক্টিভ থাকতে চাও না, তো তুমি ওই ঝরা আমের মতো চলে যাও। যে আমটা পড়ে গেল মানুষ তুলে নিয়ে খায়। তুমি যদি অন পেসিভ এর আমগুলোর মধ্যে থাকতে না চাও, তুমি যদি নিচে পড়ে যেতেই চাও, তো তুমি সেভাবেই পড়ে যাও ভাই। আর যদি তুমি পিস ফলের দিকে তাকাও, যে পিস ফলটা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে যায়, কেউ খায় না। তুমি সেই পচা পিস ফলের মতো এখান থেকে যেও না। তুমি হোটেলের খাবার চুরি করবে, যে উদাহরণটা টেনেছেন, তুমি হোটেলের খাবার চুরি করবে, চুরি করেই খাও। তুমি হোটেলে ঢুকে জানলা কপাট ভেঙে তুমি হইচই করে খাবার চুরি করে, হোটেলের মালিক কখনই তোমাকে খাবার নিতে দেবে না, উল্টো তোমাকে শাস্তি দেবে। ঠিক তেমনি যারা অনফেসিভ থেকে চলে যেতে চাও, নীরবে চলে যাও। শুধু নয়েজ করে হইচই করে ওই পচা পিস ফলের মতো যেও না। ওই ছোট্ট আমটির মতো, যে আমটি কিউট আম, যে সবাই কুড়িয়ে খায়, ওরকম তুমি চলে যাও। তোমাকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত তোমাকে কোনো ধরনের কৈফিয়ত করা হবে না। বাট তুমি হইচই করে, নয়েজ করে, আরেকজনকে ডিস্টার্ব করে তুমি দল বেঁধে হইচই করে চলে যাবে, সেটা আমি এসমফারে কখনোই বরদাস্ত করব না। কারণ নেক্সট ফেজ সবার জন্য নয়। এজন্যই বলেছেন রটেন পিসেস। এবং এরা কখনোই নেক্সট ফেজে এন্ট্রান্স করতে পারবে না। এ প্রসঙ্গে তিনি আরেকটা চমৎকার তথ্য দিয়েছেন। এখনই বলে দেই যে তোমরা যারা অন প্যাসিভে আছো, কিছু আছো তোমরা ২ দিকে পা দিয়ে রেখেছো। অন প্যাসিভকেও বলতেছো অন প্যাসিভ ভালো, অন প্যাসিভে আছো, পরক্ষণেই গোপনে তোমরা এমন কিছু কাজ করছো যে রং পিপল তোমরা, তোমরা রং, তোমরা কি করো কিছু ইনভাইটেশন করো রং পিপল এর কাছে। এখান থেকে সেই রং পিপল গুলোকে নিয়ে সেখানে চলে যেতে চাও। তোমাদের বলছি এরা অলরেডি ডিটেক্টেড হয়ে গিয়েছো, এরা অলরেডি নাম্বারিং হয়ে গেছো। তোমরা যারা কোম্পানির ভিতরে থেকে তোমরা এই কোম্পানির লোকগুলোকে নিয়ে অন্য কোথাও গিয়েছো, তোমরা জেনে যাও নেক্সট ফেজে যেয়ে তুমি তোমাকে দেখতে পাবে না এবং নিশ্চিত তুমি কোনো কৈফিয়ত তলব করতে পারবে না। আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই এবং আমি কোনো ধর্মযাজক বা পোপ নই যে তুমি এসে মাপ চেয়ে বলবে আমাকে মাপ করা হোক। অর্থাৎ এখানে
যেটাকে বলা হয় একটা ইংরেজি শব্দ এইমাত্র ভুলে গেলাম যে আমাকে মাফ করে দেওয়া হোক। কনফেশন, হ্যাঁ, কনফেশন। যে তুমি কোনো কনফেশন করবে আমার কাছে, আমি কোনো পোপ নই যে তোমাকে আমি মাফ করে দেব। সেই কনফেশনেরও এখানে সুযোগ নেই। তার মানে যে যা করেছ তার জন্য প্রস্তুতি নাও। কারণ নেক্সট ফেজে সবাই যাচ্ছে না, এটাই নিশ্চিত। কারণ কারা যাচ্ছে না? আবার এখানে ভয় পাবো না আমরা। শুধু তারাই যাচ্ছে না যারা এখানে রং কাজ করেছে, রং ডুইং করেছে এবং তিনি বলেছেন তোমরা জানো কারা এখানে রং করেছ। তাদের স্থান অন পেসিভে নেই। কারা রং করেছ তারা তো ভালো করে তোমরা স্পষ্ট জেনেছ। তোমরা সেটা জানো বটে। এবং এজন্য বলছে যে স্পষ্ট এই লোকগুলো ওখানে যেতে পারবে না, কোনো হইচই করা চলবে না। নীরবে নিভৃতে সেই সুমিষ্ট আমের মতো নিজেকে এখান থেকে সরে যাও। এরপরে বলা হচ্ছে যে নেক্সট ফেজ নিয়ে কোনো হাইপ তুলব না, যেটা জানি না সে নিয়ে যেন আমরা কথা না বলি। এবং আরেকটা কথা বলেছেন যে এখানে কাজ করতে যেয়ে আমি আমার দুঃসময়ে আমি এটাও বলছি যে আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি কারো কাছে কৈফিয়ত দেব না। কারণ এখানে আমি কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত নই। হেসে দিয়ে বললেন যে, "আসলে তোমাদের সাথে মজা করেছি। সিম্পলি জেনে যাও, আসলে আমি জাস্ট কিডিং করছি তোমাদের সাথে। আমি আমার থেকেই বলতেছি, উইলিংলি বলতেছি, আসলে আমরা যেকোনো সময় আমরা চলে যেতে পারি কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেটা ১ মাস, নেক্সট মাস, ২০ দিন, ৬০ দিন এরকম কোনো বিষয় নয়। টাইম কোনো ব্যাপার নয়। এটা তোমরা যা প্রত্যাশা করছো সেটাও নয়। তোমাদের প্রত্যাশিত সময়কে বাদ দাও। এটা সময় মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কখন হবে সেটা জানতে চেও না, জানার প্রয়োজন নেই। অপেক্ষা করো, ধৈর্য ধরো, কিপ পেশেন্স এবং রিল্যাক্স করো। এরপরে তিনি বললেন যে, "আমার এই যাত্রাপথে আমি এমন কিছু নতুন মার্কেটিং বন্ধু পেয়েছি, এমন কিছু মার্কেটিং যেটাকে বলে মাস্টার অফ রিক্রুট পেয়েছি, যারা আমার কাছে অনন্য হয়ে থাকবে। আমি উত খুবই উ মানে আমি খুবই প্যাশনেট বা এক্সাইটেড তাদেরকে তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য।" এরপরে কমিশন নিয়ে কথা বলেন, চমৎকার কথা। যে অনেকেই যে মানে কল্পনা-জল্পনা করছো তাদের জন্য বলছি, কমিশন পাওয়ার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, তোমাদেরকে বলি শোনো, আমার কোম্পানির যে ওকালতি রেভিনিউ $৫২ মিলিয়ন নিয়ে ডাকাতি করার চেষ্টা করেছিল, এটাই কিন্তু সব নয়। এটা একটা কোম্পানির একটা অংশ মাত্র। এটাই যে সব তা না, এটা পার্ট মাত্র। কিন্তু জেনে যাও, এটা এটার ক্ষেত্রে অনেক কথা আছে। সেটা হলো যে এই টাকাটা যখন ওরা নিতে চেয়েছিল, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে দুবাই সেন্ট্রাল ব্যাংক এবং তৎকালীন দুবাই সরকার এটাকে ফ্রিজিং করেছিল। আমি ধন্যবাদ জানাই স্রষ্টাকে যে এটা ফ্রিজিং করেছিল। না হলে ওরা চুরি করে নিয়ে অদৃশ্য হয়ে যেত এবং এটা তোমাদের টাকা, এটা বিভিন্ন এমপ্লয়িদের বেতনের টাকা। এই টাকাটা ফ্রিজিং করার ক্ষেত্রে এখন যে প্রক্রিয়াটি চলমান সেটা হলো আমরা অর্থাৎ এসএসসি আমেরিকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, দুবাই অ্যাটর্নি, প্রসিকিউটর, সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে সবাই কাজ করছে। দেখা যাক কখন কি ঘটে, কখন কি হবে সেটা আমি জানি না। তবে আমি আশা করি জিনিসটা শর্ট হবে, সিম্পল হবে, ইজি হবে। আচ্ছা, যদি মনে করো যে এই টাকাটা আমি এখনই পেয়ে যাই, এরকম যদি হয় ধরো hypothetically অনুমান ভিত্তিক, তবুও আমি টাকাটা দিতে পারব না। কারণ আমাকে সিস্টেমে যেতে হবে। অথবা যদি এমন ধরো যে টাকাটা আমি দিয়ে দেব, সেটাও হবে না। কারণ এটাও একটা আইনি জটিলতার বিষয় এসে দাঁড়াবে। অতএব তোমরা যারা অনুমান করে আছো তোমাদেরকে বলি, এই উইথড্রয়াল এর টাকাটা বা $৫২ মিলিয়ন বিষয়টা, এটা কখনোই ৫ মিনিটের বিষয় নয়, ৫ দিনের বিষয় নয়। এটা এমন নয় যে এই মাসে, আগামী মাসে কিংবা তার পরের মাসে। সেটা আমি জানি না কখন হবে। এটা আইনি প্রক্রিয়া, এটার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। তবে হ্যাঁ, এখানে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে বব, তাকাসু এবং জিনি এবং জন হোয়াইটকে উদ্দেশ্য করে বলেন, "ধরো তোমাদের এখানে তোমরা $৫ কমিশন পাবে।" আগের ফেজের কথা বলছেন যেটা কি আমাদের আমাদের পূর্ব ফেজ। সে অনুযায়ী তুমি $৫ কমিশন পাবে। বলি তোমাদেরকে ওই $৫ কমিশনও তোমাকে আমি দেওয়ার জন্য আমার সর্ববিন্দু দিয়ে চেষ্টা করতেছি এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করতেছি। এবং আমি কখনই হার মানব না। ওই $৫ আমার জীবন বাকি থাকতে আমি তোমাদের উদ্ধার করে দেব। বাট মনে রেখো সেটার জন্য একটা সময় আছে, প্রসেস আছে। অতএব ওটা আমাদের ওখানেই থাক। ওটা ওভাবেই চলুক। ওটা কি হয় জানি না। ওটা আইনি প্রক্রিয়া। ওটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এসিসির মামলার ব্যাপারে বলেন, দেখো এখানে তোমাদের অনেকের একটা ভুল ধারণা আছে। তোমরা অনেকেই মনে করতেছো যে এসিসি আমাকে আটকে দিয়েছে। না, এসিসি আমাকে আটকে দেয়নি। এসিসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কখনই আমার অন পেসিভ প্রচারে বা প্রচারণায় কখনই আমাকে ব্যান্ড করেনি, বাধা দেয়নি। আর অন পেসিভ কোনো
বন্ধ হয়নি, কখনো শাটডাউন হয়নিও। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ শাটডাউন করতে পারবে না। আমি তোমাদেরকে বলি শোনো, যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে এসএসসির মামলার ব্যাপারে তোমরা যে ক্ষুদ্র, ক্ষুদ্র আপডেট দিচ্ছ বিভিন্ন YouTube থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যারা রং সং রেখে ২-১ টা ভিউ পাওয়ার জন্য, সস্তা ক্লিকের জন্য যারা বিভিন্ন ছড়ায়, গুজব ছড়ায়, তাদের থেকে সাবধান থাকো। যেদিন সত্যি সময় আসবে, কনক্রিট টাইম আসবে, আমি নিজে এসে তোমাকে একদম পরিপূর্ণ আপডেট দিয়ে দেব। তবে এখন বলি, এসএসসির মামলাটা যখন হয়েছিল, তখন তোমরা জানো না আমি আমার পরিবার, আমার সমস্ত পরিবারকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। যেই জাহান্নামে গিয়েছি, আর জাহান্নাম থেকে ফিরে এসেছি, আবার জাহান্নামে গিয়েছি, সে সময়টা তোমরা হয়তো অনুধাবন করতে পারবে না। আমার পরিবারের মান-ইজ্জত, রেপুটেশন সম্পূর্ণ একদম মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শত্রুপক্ষ। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ দয়া যে এসএসসির কাছে আমি আমার সবকিছু দাখিল করতে সক্ষম হয়েছি। আশা করি ভালোটাই হবে এবং পৃথিবীর সেরা, অর্থাৎ একই প্রসঙ্গে জানেন ১০ তারিখ বলেছে ইলন মাস্কের যে ফার্ম, কোটি, কোটি ডলারের ফার্ম, সেই ফার্মকে তিনি এখানে নিয়োগ দিয়েছেন এবং তারাই এখানে কাজ করছে। অতএব তো আমাদেরকে বলা হয়েছে আমরা যেন অনুমান নির্ভর কোনো কথা বলে চাউর সৃষ্টি না করি। কারণ যথাসময়ে আমাদেরকে কনক্রিট বিষয়টা অবশ্যই আমাদের বিসিও জানিয়ে দিবেন। এবং এসএসসির ক্ষেত্রে বলেন, তোমরা যদি মনে করে থাকো যে এসএসসি আমার এই অনপিসিবি এর ব্যাপারে একটা ব্যান্ড তৈরি করেছে, এটা তোমাদের ভুল। তাহলে বলো, আমি কেন নেক্সট পেজে যাচ্ছি না? তোমাদের প্রশ্ন। তাহলে আপনি কেন যাবেন না? শোনো তাহলে, ব্যাপারটা দাঁড়িয়েছে আমার প্রেফারেন্স এর, আমার চুজিং এর, অর্থাৎ আমার নির্বাচনের বিষয়। অর্থাৎ এটা আমি মনে করি আমি এসএসসির সাথে যে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে আমার পরিবার, আমার টোটাল আমার আমার পরিবার এবং আমার ইজ্জত মান সম্মানের যে হানি করেছে, এটা আমার একটা প্রেফারেন্স, এটা আমার একটা অস্তিত্বের লড়াই যে আমি ওখান থেকে ক্লিয়ারেন্স বা ওখান থেকে আমি পরিপূর্ণ লি আমার লিগ্যাসির যে যুদ্ধ, সেই লিগ্যাসির কাগজ না পাওয়া পর্যন্ত আমি নেক্সট পেজে যাব না। এটা আমার একটা প্রতিজ্ঞা বা এটা আমার একটা লিগ্যাসির বিষয়, আমার একটা প্রেফারেন্স এর বিষয়, আমার একটা চুজিং এর বিষয়। মনে রেখো, অনপিসিভ এর ব্যাপারে এসএসসি কোনো বাধা তৈরি করেনি। বাট আমি আবারও বলছি, এসএসসি থেকে একটা পরিপূর্ণ আমি যতক্ষণ না আমি একটা সেখান থেকে ডিরেকশন পাবো বা আমি একটা সেখান থেকে ফাইনাল কোনো কিছু না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত নেক্সট ফেজে যাত্রা শুরু করব না। এটাই হলো আমার মূল প্রেস্টিজের ইস্যু। আমার প্রেস্টিজের বিষয় দাঁড়িয়েছে। কারণ পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট এআই আইটি কোম্পানিকে যেভাবে এমএলএম স্কাম বলে ও এবং পুঞ্জি বলে যেখানে জঘন্যতম যে অভিযুক্ত করা হলো, fraudulence এর যে অপবাদ দেওয়া হলো, এটা আমি ওখান থেকে শিওর না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। এটা আমার একটা প্রিফারেন্স। এটা আমার একটা চুজিং বিষয়। অনপেসিভ কখনো শাটডাউন হয়নি, অনপেসিভ কখনো শাটডাউন হবেও না, অনপেসিভ চলমান। আর শোনো, সেপ্টেম্বরে যে তোমরা বলো কানেক্টের মাধ্যমে যে বিপর্যয় ঘটেছে, এটা আমার ব্যর্থতা নয়। আমি আবারও বলি, সফলতার পিছনে ১ টা ব্যর্থতা, ২ টা ব্যর্থতা থাকবে, এরপরেই সফলতা আসবে। এ প্রসঙ্গে তিনি চমৎকারভাবে ইলন মাস্কের এক্সপ্রেস এইচ এর সেই ব্যাখ্যাটা নিয়ে আসেন যে আমি তোমাদেরকে বলি অনেক আগে যখন ইলন মাস্কের নাম বলেননি, বলেছেন স্পেস এক্স। যখন যাত্রা শুরু করেছিল, ১ম রকেটটা তার সর্বোচ্চ প্রযুক্তিতে তৈরি করেও সে কিন্তু ১ম রকেট উৎক্ষেপণ করতে বিফল হয়েছিল, ওটি ব্লাস্ট হয়েছিল। ২য় বারেও ব্লাস্ট হয়েছিল। ৩য় বারেও ব্লাস্ট হয়েছিল। হওয়ার পরে এমন হয়েছে ব্যাংকে তার ১ টি টাকাও ছিল না। তিনি একদম শূন্য হাতে আবারও রিস্ক নিয়ে ৪র্থ বার যাত্রা শুরু করেছিলেন। তিনি কি জানতেন তিনি সফল হবেন কি হবেন না? বা রিস্ক নিয়েছিলেন এবং ৪র্থ বারে সফল হওয়ার সাথে সাথেই সমস্ত দুঃখ গ্লানি মুছে তিনি পৃথিবীতে ডমিন্যান্ট হয়ে গেলেন। SpaceX, নাসা পর্যন্ত তার কাছে আন্ডার ডমিন্যান্ট হয়ে গেল। তিনি কি জানতেন? জানতেন না। তিনি রিস্ক নিয়েছেন। তোমরা কি বলবে ১ম বার ব্যর্থ হয়েছে? আমি বলব না। ১ম বার ব্যর্থ হয়নি, সফলতার একটা ধাপ। এভাবে ৩ টি ধাপ পার হওয়ার পরে ৪র্থ বারে তিনি সফল হয়েছেন। মনে রাখবেন, ব্যর্থতা তখনই বলব যখন তুমি কোনো কিছু ছেড়ে চলে যাবে। কোনো কিছু যখন কুইট করবে তখন তাকে বলবে ব্যর্থতা। এর আগ পর্যন্ত ব্যর্থতা নয়। মনে রাখবে, এআই জগতের, আইটি জগতের সবচেয়ে বড় যে লার্জেস্ট আইটি কোম্পানিটি অনপেসিভ। আমি আবারও বলছি, পৃথিবীর লার্জেস্ট আইটি কোম্পানি অনপেসিভ। তার ক্ষেত্রে ২-১ টা যে এরকম ঘটবে না, তুমি কি করে ভাবলে সেটা? আমি এখনো বলছি, সেপ্টেম্বরের ২৩ সেপ্টেম্বরে, গত বছর ২৪ সেপ্টেম্বরে যা হয়েছে, ওটা ব্যর্থতা নয়, ওটা একটা পার্ট ছিল মাত্র। হ্যাঁ, ও কানেক্ট তখন ওই সময়ের জন্য সেরা ছিল। এটা স্বীকার করতে হবে। কিন্তু এখন আমি যা ভাবছি, অন্যান্য যারা ৫ বছর পরে যা ভাববে, সেটা আমি অলরেডি ৫ বছর আগে নিয়ে গিয়েছি।
এর বেশি বলবো না, আমি আগের মতো ভুল করব না, আমি তোমাদের ভিতরে কিছুই বলতে যাব না। তবে যখন তুমি দেখবে তখন তুমি ওয়াও করে বিস্ময়ে বিস্মিত হয়ে যাবে যে তুমি কোন কোম্পানির সাথে আছো। অতএব তোমাদেরকে বারবার বলি, তোমাদের পুঁজি একটাই, ক্যাপিটাল একটাই, তোমাদের থাকতে হবে লয়াল, তোমাদের থাকতে হবে সৎ, তোমাদের যত ধরনের কনফিউশন আছে, যত ধরনের স্ক্যাটার্ড মাইন্ড আছে, যত ধরনের বিক্ষিপ্ত চিন্তা ভাবনা আছে, সব ঝেড়ে মুছে তুমি কোম্পানির প্রতি লয়াল থাকো, অনুগত থাকো, সৎ থাকো। কোনো ধরনের কোনো অন্যায়, কোনো ধরনের কোনো কারসাজি এখানে করতে যেও না, তাহলে সেকেন্ড ফেজে তোমার কোনো স্থান নেই, স্থান নেই, স্থান নেই। এরপরে তিনি আহ আমাদের করণীয় কি সেটাও বললেন, সেটাও আমি ব্যাখ্যা করে দিলাম। মোদ্দা কথা হলো, রাত অনেক হয়ে গিয়েছে। আসলে সংক্ষিপ্তভাবে আমি টোটাল জিনিসটার এই সামারি টানলাম। অতএব আমরা যেন কোনো ভুল প্রচার না করি, আমরা যেন ভুল না থাকি। আমি অনুরোধ করব, আসুন আমরা একদম রিল্যাক্স থাকি, কুল থাকি, পজিটিভ থাকি। যখন আসার আসবে তাদের কাজ তাদের করতে দিন। আমাদের লাভলি সিইওর প্রতি ও আরেকটা কথা বলেছেন, ওই সময় আমার দুঃসময়ে তোমাদের প্রার্থনা, আমার প্রতি সাপোর্ট আমাকে এতদূর নিয়ে গিয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। অতএব আসুন আমরা এখন প্রতিটা মুহূর্তে যার যার কাজ করি, আর আমাদের লাভলি সিইওর জন্য আমরা প্রার্থনা করতে থাকি, এবং আমরা এভাবেই স্টে টিউন লেগে থাকি। আমরা ভুল ভ্রান্তি না ছড়াই, আমরা কোনো অন্যায় না করি। কারণ অনপেসিভের মতো এরকম একটা এআই জগতের সবচেয়ে লার্জেস্ট আইটি কোম্পানির ফাউন্ডারশিপ নিতে পেরে আমরা ধন্য। আসুন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আমাদের অ্যাসপোফারে তার পরিবার, তার টিম এবং আমাদের সকলকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও ওয়াও, অসংখ্য ধন্যবাদ নাজমুল হায়াত ভাই। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। হাততালি হবে, হাততালি, Wow, হাততালি। এটা wow, প্রশংসাযোগ্য, তালি হবে প্রশংসাযোগ্য ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধা wow, নাজমুল wow. হায়াত স্যার। হ্যাঁ, Yeah. আমি আমি একটু ইন্টারাপ্ট করি, মনে কিছু নেবেন না। হায়াত ভাই করতালিটা লয়াল তো থাক, হইল না। ফরমান আলী শামীম স্যার, করতালিটাও হইল না। আমরা কতজন আছি এখানে? ঘুমাইছি নাকি আমরা? আমরা তালি আসলে তো কেউ ঘুমাইছি। দিচ্ছেন না, তালি তো কেউ দিচ্ছেন না, তালি তো কেউ দিচ্ছেন অসংখ্য না। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ওয়াও, ঘুমাইছি। Wonderful, wow, আমরা wow. আমরা ওই ধরনের ওয়েবিনার পছন্দ করি যা লোম খাড়া করা, যা মিথ্যার মানে রাজধানী নিয়ে আসে কথা বলা। আমরা এখানে অনেক জন আছি, আসলে ভাববার বিষয়। তো যাই হোক, হবে আস্তে আস্তে। থ্যাংক ইউ। জি, কোরবানি স্যার। আমার এখানে একটা কোশ্চিন আছে হায়াত ভাই, সেটা হলো লয়াল থাকলে কি হবে আর না থাকলে কি হবে, একটু আপনি যদি ব্রিফ করেন। আর আরেকটা কথা হলো যে এখানে -2 ফর্মুলার যে বলি, বিষয়টা, সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যম দিয়ে। আমি -2টা বুঝলাম না। -2 মানে কোনটা ভাই, প্লিজ? প্রথমটা বুঝতে পারছি। একটু কি যেটা লয়াল আবার থাকলে যদি কি হবে বলতেন আর না কাইন্ডলি? থাকলে কি হবে, জি, জি। আর সেটাই আমি -2 কোনটা? মানে মাইনাস, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি -2 ফর্মুলার কথা আমি ওইটাকেই বোঝাতে চাই, চেষ্টা করছি। ও আচ্ছা, আচ্ছা। সেটা হলো অলরেডি আপনারা জানেন মনে হয়, অলরেডি যেটা জানতে পারা গেল, এটা জাস্ট আমরা বলি যে শুনতে অনেকেই নাকি ডিস্টার্ব হয়ে গেছে। যারা যারা কোম্পানির সাথে মানে থেকে উল্টো দিকে আবার বিভিন্ন দিকে লোককে নিয়ে গেছিল। গুটি কয়েক। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা কাইন্ডলি? স্যার, ইয়েস আমার স্যার, কথা শোনা শোনা যায়? যাচ্ছে। শোনা যায় Yes, স্যার। sir. Yes, sir. হ্যাঁ। তো সেক্ষেত্রে কোম্পানি এখন যারা এই বেইমানি করছে পিছন থেকে, বা যারা থেকে থেকে এখানে এই ধরনের কাজ করছে, বিভিন্ন লিঙ্ক দিছে, শেয়ার করছে, অন্যদিকে নিয়ে গেছে, এগুলো কোম্পানির কাছে অলরেডি ট্র্যাক হয়ে গিয়েছে। এবং সম্ভবত স্যার এই ক্ষেত্রে খুবই কঠোর। তিনি প্রকাশ করছেন না, তবে যেটা বলছেন আপডেটে যে সেকেন্ড পেজে আমরা অনেককে নিয়ে যাচ্ছি না, আই এম সরি। এবং তিনি কারো কোনো কথাও শুনবেন না, তাদের ক্ষমাও করবেন না। সেকেন্ড পেজের জন্য তারা যোগ্য নয়, তারা লয়াল নয়। তো এটা আমাদের ক্ষেত্রে নয়, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য আশা করি নয়। যারা এই কাজগুলো করেছে তারা লিস্টেড হয়ে আছে, তারাই -2 ফর্মুলা। আর লয়াল মানি হলো কোম্পানির প্রতি ইতিবাচক, কোনো ধরনের কোনো রং যেন না করি। কারণ অ্যাশ বলেছে যে যারা যে ওখানে নিজেকে পাবে না, তোমরাই জানো যে তোমরা কি রংটা করেছো। এবং এক্ষেত্রে
ক্ষেত্রে আমি পোপ নই যে আমি কনফেশন করে মাফ করে দেব। কারণ এখন ওয়ান পেসিফিক নিউ চ্যাপ্টার, নিউ সং, নিউ থিম, ওখানে কোনো আগের কোনো কথা হবে না। এখানে যারা একান্ত সৎ থাকবে তাদেরকে রিওয়ার্ড করা হবে, যারা অনুগত থাকবে তাদেরকে রিওয়ার্ড করা হবে। স্টে টিউন থাকতে হবে, কোম্পানির কোনো নেগেটিভিটি করা যাবে না। কোনো নেগেটিভিটিতে যারা অংশগ্রহণ করবে মনে রাখবে তুমিই দোষী, তুমি কেন সেখানে গেলে। হ্যাঁ, এবং যারা একদম নিষ্ক্রিয়, একদম প্যাসিভ এবং আইসা উল্টাপাল্টা কথা বললে কান বিষাক্ত করে ফেলো, তাদের ওখানে কোনো স্থান নেই। এবং সবচেয়ে বড় কথা, শেষ হয়ে বলেছেন আমরা অনেককে হারাবো। আমি স্রষ্টাকে ধন্যবাদ জানাই যে তারা আসলে তারা যে চলে যাবে, তারা যে হারিয়ে যাচ্ছে, এজন্য আমি স্রষ্টাকে ধন্যবাদ জানাই। এটা হলো মাইনাস টু ফর্মুলা। ধন্যবাদ কুরবান আলী শামীম ভাই। আমি যতদূর জানি ততটুকু বলেছেন, আমি ওই দিনের আলোকেই বললাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাই, আপনি আসলে আহ, চমৎকার বলেছেন এবং অত্যন্ত ব্যস্ত, যেহেতু সকালে আবার পরীক্ষা আছে। আহ, আপনি শত ব্যস্ততার মাঝে সময় দিলেন এবং আমরা শুনতে পারলাম এবং জানার জন্য এবং বলার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি বলেন নাজমুল হায়াত। না স্যার, ধন্যবাদ জানালাম স্যার, আমি সালামের উত্তর দিলাম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ কিন্তু সুন্দর আমাকে যেতে আলোচনা হবে রাখার স্যার, জন্য। আসলে আমরা আমাকে একটু বিদায় দিবেন স্যার। আমাকে একটু যেতে হবে, যদি আপনি অনুমতি দেন আমি একটু যেতে চাচ্ছি, বিদায় নিতে চাচ্ছি। ওকে 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 ওকে, ঠিক আছে, আপনি কাজ সারুন, যেহেতু কালকে পরীক্ষা আছে, আবার ব্যস্ত মানুষ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভকামনা রইল। আমরা একটু ওয়েলকাম করি হাসনান খোরশেদকে। থ্যাংক ইউ নাজমুল হায়াত, আপনি লিখবেন, সমস্যা নেই। হাসনান খোরশেদ, জি আসুন, আপনাকে ওয়েলকাম করতেছি। হাসনান খোরশেদ, এমডি হাসনান খোরশেদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সবারই ভালোবাসা পেয়েছি, অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। আমি সত্যি আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কি কারণে সেটাও বলি। বিশেষ করে আজকে যে মানুষটা আমরা পেয়েছি, এই মানুষটি সুন্দর করে আমাদেরকে সবাইকে বুঝিয়ে দিয়ে গেছেন। এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, এটা আমরা অনুভব করি। আর এই অনুভব যারা করতেছি, মন দিয়ে শুনতেছি সবাই, বা আপনারা শুনতেছেন বা শুনলেন, যারা ওয়েলকাম জানালেন, ধন্যবাদ জানালেন, হাততালি দিলেন, আমি সেই কারণে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সত্যি আমার এতটা ভালো লাগলো সুন্দর কথাগুলো। যে কথাগুলো আমরা আজ থেকে ২ বছর থেকে যে কথাগুলো আমরা বলে আসছি, এই কথাগুলোই কিন্তু আহ এই ৯ টি পয়েন্টের সাথে যোগ ছিল। তো চলুন আমিও ২-৪ মিনিট হয়তোবা আপনাদের কাছে একটু সময় নেই, যেহেতু রাত হয়েছে। বেশিক্ষণ আর যাওয়া যাবে না। আর যারা সময় দিতে চান, আমি আমি জানি সময় দিবেন। তারপরেও আমি মনে করি রাত হয়েছে। এই রাতগুলো আমরা যেন না করি। অল্প সময়ের মধ্যে মিটিং করে যেন আমরা শেষ করি। 11:30 এটাই লাস্ট যেন করি। এরপরে ওয়েবিনার গুলো। এটা মাইনুল স্যার, আপনিও একটু স্মরণ রাখেন। কারণ একটা ঘুমেরও ব্যাপার আছে। আর ঘুম মানেই হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মানে ঠিক দুনিয়া ঠিক। স্বাস্থ্য ঠিক না থাকলে দুনিয়া ঠিক নাই। মানে সম্পদ, স্বাস্থ্যটাই হলো সম্পদ। যাই হোক, ঘুম আসলে অনেকে কি বলে অভ্যাস করেছে যে আমার প্রতিদিন ২টার সময় ঘুমাতে হয় রাত। এটা ব্যাপার না, যেমন আমি করতেছি। তারপরেও এটা ক্ষতি হচ্ছে। যাই হোক, চলুন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমরা অনেকদিন থেকে যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনা থেকে একটি আলোচনা তুলে ধরে আমি শেষ করব। প্রথম আগে আমি স্ক্রিন শেয়ারে যাই। আমি সরি, আমি মানু স্যারের তো আপনি দেখতে পেয়েছেন কিনা? আমি কিন্তু অলরেডি রেকর্ডিং চালু করেছিলাম। আমি এখন একটু রেকর্ডিংটা বন্ধ করে দেই। এটা পারমিশন পাইলে ওই রেকর্ডিং এর কথাগুলো কাজে লাগবে। আর পারমিশন না পাইলে এটা ডিলিট থাকবে। নো প্রবলেম।